দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিছুক্ষণ পরেই তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে 2024 সালের যে বিজয়ের আলোতে আপনারা আলোকিত হয়েছেন, সেই বিজয়ের কারিগর, ছাত্র সমাজের গর্ব এবং অহংকার যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুজন সমন্বয়ক আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে, একজন মিতু আক্তার আর একজন সহ সমন্বয়ক মোহাম্মদ আসিফ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি এশিয়ান স্টুডিওতে। শুরুতেই ছোট করে দুজনের কাছে জানতে চাইব, মিতুর কাছে জানতে চাইব যে এই যে বিজয়, ছাত্র জনতার এই যে বিজয়, এই বিজয়ের অনুভূতিটা কী রকম? আমি একদম প্রথমে বলি যে যখন হচ্ছে যে বিজয়টা আসলে ঘোষণা হয়েছে তার কিছুক্ষণ আগেই আমি জানতে পেরে যাই যে হচ্ছে শেখ হাসিনা রিজাইন করেছে। সেই সময়টা মেবি 1:39। আমি একজন সমন্বয়কের কাছ থেকেই জানতে পারি যে হচ্ছে আমাদের সেই প্রাইম মিনিস্টার রিজাইন করেছেন, সাবেক প্রাইম মিনিস্টার রিজাইন করেছেন এবং আমাদের এই স্বাধীনতাটা অর্জিত হয়ে গেছে এবং সবাই বিজয় উল্লাস উদযাপন করার জন্য শাহবাগে এবং গণভবনের সামনে বিভিন্ন রাস্তায় জড়ো হচ্ছে। তো তখন আমি হচ্ছে ঘরে টেলিভিশনের সামনে ছিলাম, হাতে ফোন নিয়েছিলাম। আমি এই বিশাল জনস্রোত দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং আমি আমার বাবাকে বলছিলাম, বাবা আমি এক্ষুনি যাবো এই জনস্রোতে অংশগ্রহণ করতে। আমার বাবা হচ্ছে তখন দিচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমি বাধ্য হয়ে ওদেরকে রেখেই আমি হচ্ছে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাই এবং আমি মনে করি যে আমি গাজীপুর থেকে ঢাকা আসার পথে রাস্তার প্রত্যেকটা মানুষের উদযাপন দেখেছি। আমি কতটুকু আনন্দিত ছিলাম জানি না, কিন্তু রাস্তার প্রতিটা মানুষ কীভাবে এই স্বাধীনতাটাকে উদযাপন করেছে এবং কতটা খুশি হয়েছে, কতটা স্বাধীন তারা অনুভব করেছে সেটা আমি দেখেছি। সো আমার মনে হয় যে সার্থকতাটা আমার এই জায়গায় যে আমি মানুষের আনন্দ দেখতে পেরেছি আমার আনন্দের থেকে। আসিফ খান, আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই সেই অনুভূতিটা। আপনি যেটা কোশ্চেন করছেন যে আমাদের আনন্দের জায়গাটা কোনটা, রাইট? আচ্ছা, প্রথমত দুইটা বিষয় বলবো। উই আর ভেরি হ্যাপি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দ্য থিং ইজ, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে প্রিভিয়াস যে ডিমান্ডসগুলো ছিল, 8 of our demands are still unfulfilled. Just one demand has fallen, that is একটা ক্যাবিনেট জাস্ট ফল করছে, বাট নিউ একটা ক্রাইসিস কিন্তু অ্যাপিয়ার করছে অলরেডি, রাইট? ইউ নো ইট। সো থিং ইজ দ্যাট এই একটা গেল বিষয়, আর একটা বিষয় হলো নিউ ক্রাইসিস, অলরেডি ইউ নো ইট, সাম্প্রদায়িক দাঙ্গা, অনেকে আবার বিভিন্ন পলিটিক্যাল পার্টির সুবিধা নেওয়ার চেষ্টা, তারপরে রাইট পারসন এট দ্য রাইট পয়েন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ আ ফিগার যাকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অলরেডি 95% প্লাস মানুষের আমরা বসার পরে কোনো কন্ট্রোভার্সি হয় না যে দিস ইজ নট দ্য রাইট পারসন। হ্যাঁ, সো হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের মতামত থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। সো আমরা একটা কথা বলছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি, বাট বিষয়টা হলো দ্য ওয়ার ইজ ওয়ান, দ্য ওয়ার ইজ ওয়ান। উই হ্যাভ, আমাদের পুরো জাতির রেসপন্সিবিলিটি কিন্তু এখন আমাদের উপরে। জানেন আপনি, আমাদের কিন্তু সেন্ট্রাল কোনো কমান্ড নাই যে রাস্তায় ট্রাফিক এরিয়া সেটা ক্লিন, বাট যারা এই যে মেট্রোপলিটন এরিয়া বলেন, জেলা বলেন, উপশহর বলেন, একদম ছোট এরিয়া থেকে তারা তাদের নিজস্ব দায়িত্ব। ছাত্র জনতা এখন আর বাসা বসে ফেসবুকে রিলস দেখে না, ট্রাস্ট মি, তারা কিন্তু চাইলে দেখতে পারতো, ফেসবুক চালাইতে পারতো, বাট দে আর অন রোড অ্যান্ড ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা তাদের নিজেদের মতো পালন করছে, বিকজ দে ফিল দ্যাট দিস জেনজি ইজ নট স্টপড। সো আমাদের, আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা হ্যাপি, বাট আমাদের নিউ ক্রাইসিস আছে অ্যান্ড উই হ্যাভ টু ব্যাটেল উইথ দ্যাট অ্যাজ ওয়েল। এবং শুরুতেই আমি যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে রূপরেখা বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার যে বিষয়টা, এটা তো আপনারাই সমন্বয়করাই প্রস্তাব করেছিলেন এবং আপনারা যেহেতু যুদ্ধে ছিলেন, বিজয় অর্জন করেছেন এবং আপনারা যখন প্রস্তাব করলেন তখন কিন্তু যারা এটাকে আসলে অ্যাপ্রুভাল দিবে এবং বঙ্গভবনে এবং রাষ্ট্রপতি তারাও কিন্তু এটা মেনে নিয়েছে মোটামুটি, যে এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি এখন একটু জানতে চাই, যেহেতু একটু পেছনে যাই, যেহেতু এই অর্জনটা এসছে কিন্তু আপনার, আমি যদি মোটামুটি আজকে কিন্তু ডক্টর ইউনূসও কিন্তু বলেছেন যে আপনার আবু সাঈদ এবং মুগ্ধ এবং আরও নাম না জানা আরও অনেক ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদের রক্তের বিনিময়ে, সেই শহীদ পরিবার এবং সেই আবু সাঈদ এবং মুগ্ধকে নিয়ে আমি দুজনের কাছ থেকে জানতে চাই। আপনিই বলেন শুরু বিষয়। আমি স্পেসিফিক কোয়েশ্চেনটা যদি বলেন যে আবু সাঈদ, আমি জানতে চাচ্ছি তাদের যে শহীদ হলেন, তাদের রক্তের বিনিময়ে যে অর্জন, তাদেরকে নিয়ে আপনার কি মানে তাদের বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আচ্ছা, তাদের সাথে আপনার সখ্যতাটা কেমন ছিল, আপনারা যারা সমন্বয়ক ছিলেন, যদিও সে ঢাকার বাইরে ছিল আবু সাঈদ? প্রথমত কথা হলো আবু সাঈদ বা আপনি সখ্যতা, আসলে সখ্যতা তো কারোর সাথে করতো, এখানে মিলিয়ন্স অফ পিপল জয়েন্ট, এখন তারা খুবই ব্রুটালি কিল করা হয়েছে অ্যান্ড দে কেম অন দ্য লাইমলাইট। বাট আপনি যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মিলিয়ন্স হ্যাভ ডাইড, সরি নট মিলিয়ন্স হ্যাভ ডাইড, থাউজেন্ডস হ্যাভ ডাইড, বাট অবভিয়াসলি
তারা হলো তাদের ভিতরে আমরা তাদের প্রতি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের ভালো রাখুন, অ্যান্ড তাদের জন্যই আমাদের এই বিজয়। সত্য কথা হলো তাদের জন্যই আমাদের এই বিজয়, এটা হলো কথা। আর আমি তাদেরকে কি বেশি বলবো, এই আপনি এটা যতই বলবেন ততই বাড়বে, দিস ইজ ইনফাইনিট। তাদের কন্ট্রিবিউশন নিয়ে বলার বা কলম ধরার মতো সক্ষমতা কারো নাই, বিকজ তারা বুলেট খাইছে, দে হ্যাভ ফেল্ট দ্য পেইন, যে স্যাক্রিফাইসের পেইনটা কতটুকু। আই থিঙ্ক এটাই। আচ্ছা, মিতুর কাছে জানতে চাইবো, এই যে মুগ্ধর যে বিষয়টি আসলো, আবু সাঈদের কথা বলে মুগ্ধর যে বিষয়টি আসলো, এই যে নিহত হলো, শহীদ হলো, এরপর কি আপনারা মনে করেছিলেন যে না আমাদের আর থামা যাবে না, আমাদেরকে আসলে চালিয়ে যেতে হবে, এই ধরনের বিষয়টা? হ্যাঁ, অবশ্যই। এখানে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে যাই, যে আমার মতো স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং আমাদের এখান থেকে শুরু হয়েছিল আন্দোলনটা। তো আমি যখন আন্দোলনে যাই তখনও আমার রুমের সবাই যাচ্ছিল না, ইভেন আমার হলের সবাই যাচ্ছিল না। কিন্তু প্রথম যেদিন 15 তারিখ সংঘর্ষ হয়, আমাদের বোনেরা ভাইয়েরা মার খেয়েছিল। তো ওই টাইমটার কিছু ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তারপরের দিন 16 তারিখে যখন আবু সাঈদ মারা যায় এবং সে বীরের মতো পুলিশের সামনে গিয়ে যখন দাঁড়ায়, তো তার এই যে আত্মত্যাগ এবং তার এই সাহসিকতা দেখে প্রত্যেকটা মানুষের মনে হয় যে 100% সাহস চলে আসছে যে আমি গিয়ে আবু সাঈদের মতো দাঁড়াবো। এবং ওই জায়গা থেকেই আমার মনে হয় যে আমাদের আজকের এই ছাত্র, এবং শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না, ঢাকা ইউনিভার্সিটি না, প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে নেমে গেছে। আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটি একদম স্তীমিত, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির হয়ে কাজ করেছে এবং আমাদের সবার হয়ে কাজ করেছে, এবং সব ছাত্র জনতা তখন রাস্তা নেমে পড়েছে। আমার মনে হয় যে তারা আমাদের জন্য হিরো, এবং তাদের জন্যই আজকে আমরা এই বিজয়ের সুঘ্রাণ গ্রহণ করছি। মিতু এবং আসিফ খান, আবারও কথা বলতে চাই, জানতে চাই, দেশের মানুষ আসলে জানতে চায় আপনাদের কথা। ঐতিহাসিক যে দেশের বিজয় এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো দ্বিধা নেই। আমি একটু রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা কিন্তু দেশে নেই, কিন্তু দেশের বাইরে থেকেও যেভাবে সাপোর্ট করেছেন আপনাদেরকে, সেই তাদের জন্য কিছু বার্তা মিতু আপনার কাছ থেকে জানতে চাইব, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি এখন বলবো যে যেহেতু আমাদের দেশের যে সময় আমাদের দরকার ছিল, তাদের রেমিটেন্স যোদ্ধাদের যখন আমাদের দরকার ছিল, তারা একদম তাদের সর্বোচ্চ দিয়েছে, সব জায়গা থেকে দিয়েছে। আমি প্রত্যক্ষদর্শী, আমার নিজের বড় ভাই বিদেশ থাকেন, মালয়েশিয়াতে থাকেন, সেখান থেকে তাকে আমি নিজে বলেছি, ভাইয়া তুমি যে এই মাসে টাকা দেওয়ার দরকার নেই, তুমি দিবা না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদেরকে আমি বলেছি। এই জায়গাতে বলবো যে আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম যে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কীভাবে ওই সময় কাজ করেছে। তো আমি এখন তাদেরকে বার্তা দিব যে যেহেতু এই টাইমটা শেষ হয়ে গিয়েছে এবং আপনারা যেটা চেয়েছেন সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং এখন দেশের যেই সংকটকাল চলছে এবং যেই জিনিসটা থেমেছিল সেই জিনিসটা চালু করার জন্য আপনারা সর্বোচ্চ এগিয়ে আসুন। আপনাদের যতটুকু দিয়ে আপনারা যেরকম এটা বন্ধ করেছিলেন এবং সেটা আপনারা সর্বোচ্চ দিয়ে এখন সেটা চালু করুন, এবং দেশের এই অবস্থাকে স্বাভাবিক করতে আপনারা চেষ্টা করুন, এবং যে এটাকে আমাদের দেশকে স্বাভাবিক করতে আপনারা এগিয়ে আসুন। অবশ্যই। আসিফ খান, জানতে চাই। আপুর কথাই আমি লিগেসি ধরে বলবি, আপু যেটা বলছে, সো কথা ওইটাই যে এটা একটা অসহযোগ আন্দোলনের একটা বিগ পার্ট, নট আ পার্ট, ইটস আ সিগনিফিকেন্ট পার্ট, এটা বলতে হবে। বিকজ ইউ নো যে একটা দেশের ইকোনমি ইজ আ বিগ ফ্যাক্ট, রাইট? আমরা অবশ্যই ইম্প্যাক্টেড হয়েছি, বাট উই টলারেটেড দ্যাট বিকজ এর থেকে আমরা বড় কিছু পাবো, রাইট? সো আপনি কি চান না, ধরুন আপনি একটা কষ্ট করতেছেন কারণ এর থেকে ভালো একটা কিছু অ্যাচিভ করার জন্য, ইমিডিয়েটলি আপনাকে একটা প্রেশার ভিতরে দেয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো এটা একটা অসহযোগ আন্দোলন পার্ট, এটা সব আন্দোলনে সব দেশেই যুদ্ধ হোক বা সব দেশখানে এটা চলে। 1971-এ আমরা কি অসহযোগ আন্দোলন করি না? এভরিওয়ান, সংবাদ মাধ্যম বলেন, মানে বঙ্গবন্ধু বলেছিল যে আপনারা কেউ ট্যাক্স দিবেন না। এর মানে কি দেশের ক্ষতি করা, নাকি দেশে আরেকটা নতুন চেঞ্জেস আনার জন্য গভর্নমেন্টকে প্রেশারে ফেলানো? নাথিং বাট এলস। যে যার জায়গা থেকে, রিক্সা চালক থেকে শুরু কইরা সচিব, স্টুডেন্টস, টিচার্স, এভরিওয়ান উইল সাপোর্ট দ্যাট। অ্যান্ড ইভেন যারা আমাদের এখানে রেমিটেড যারা যোদ্ধা, আই স্যালুট দেম প্রত্যেকে, এভরিওয়ান ইজ আ ফাইটার। অ্যান্ড পুনরায় আপুর কথাতে লেগেছে, আমি বলবো যে আপনারা এখন আবার দেশ আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত হয়েছে, সো আপনারা ইউ স্টার্ট সেন্ডিং ইউর মানি থ্রু বা ইন ফর্ম অফ রেমিটেন্স। আপনার এই কথার যে ক্যান্সার মুক্ত যে বিষয়টা বললেন, এখন তো তারুণ্যের জয়ধ্বনি চলছে এবং আপনারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশ মাত্র কয়েকদিনের আন্দোলনে, তো এই জাগ্রত জনতার বাংলাদেশ, সেটি নিয়ে আপনাদের এখনকার পরিকল্পনাটা কিরকম মনে করেন আপনি? আচ্ছা, এবং আপনার যারা সমন্বয়ক আছেন, কিরকম বাংলাদেশ? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের প্ল্যানটা কি। আমি একটু এটা ইলাবোরেট করতে হবে, আমি ইন শর্ট এটা বলতে পারবো না, ইলাবোরেট করতে হ্যাভ টু টেক সাম টাইম। আচ্ছা, বিষয়টা হলো এইখানে আমরা শিক্ষকদের থেকে একটা বার্তা পাচ্ছি। গতকালকে আমরা প্রাইমারি টিচার
বিশ্বাস করুন, আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাচ্ছি, আমি আমাদের মূল যারা টপ নচ সমন্বয়কদের কাছে অবশ্যই এটা তো বার্তা পৌঁছাবই। সেইটা হলো যে প্রাইমারি স্কুল একজন শিক্ষক বলতেছে যে ভাই আমাদের জাস্ট সাধারণ শিক্ষক আর হেড টিচার, এই বাদে আমাদের কোনো পোস্ট নাই, আমাদের কোনো প্রমোশন নাই, আমাদের সারা জীবনে 25 বছর ওই টিচারই থাকতে হইতেছে অথবা মনে করেন অন্য কিছু। সো আর হাই স্কুলে দেখা গেছে একটা 3টা পোস্ট, সাধারণ শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, বাট প্রাইমারি স্কুলে কিন্তু কোনো এইভাবে নাই। তো তার কথাটা আমরা শুনলাম, ভালো কথা। রিক্সা চালক মামা বলতেছে মামা প্রাইসটা একটু যাতে কমানো হয়, এটা এইভাবে করেন সবাই। এখন যে যার যেটা দিয়ে ফেস করতেছে সেটা। সংবাদ মাধ্যম আমাদেরকে বলতেছে আমরা যাতে এখন ফ্রিডম পাই। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন, শুধু স্টুডেন্ট না, এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন। আমরা এটা নিয়ে অবশ্যই একটা রোবাস্ট প্ল্যান হবে। একটা কথা মাথায় রাখবেন, সংক্ষিপ্ত সময় কিন্তু কোনো প্ল্যান হয় না, একটা রোবাস্ট প্ল্যান হবে, ইনশাল্লাহ আমরা সেভাবেই আগাবো। বিকজ আমাদের এই অন্তর্বর্তীকালীন কোনো সরকার কাউকে মানে কারো উপর ভর করে আসে নাই, এটা সম্পূর্ণ ছাত্র জনতার সততার উপরে ভর করে আসছে, যুদ্ধের উপরে, রক্তের উপরে ভর করে আসছে। আই এম শিওর ইনশাল্লাহ ইট উইল নট বিট্রে টু এনি পার্টি, বাট উই নিড আ রোবাস্ট প্ল্যান, উই নিড টু টেক সাম টাইম। আপনি জানবেন যে মাত্র 72 ঘন্টা একটা গভর্নমেন্ট। ইজ ইট ভেরি ইজি? ওয়াজ ইট ভেরি ইজি? নট এট অল। থ্যাংক ইউ। আজকে যে 8টায় যে শপথ গ্রহণের যে বিষয়টি এসছে, এবং আমরা কিন্তু সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেখানে প্রায়ই দেখছি, বিভিন্ন স্ট্যাটাসে দেখছি সবাই কিন্তু একটু পরিবর্তন চাচ্ছে। আপনাদের ছাত্র জনতা থেকে কোনো ধরনের পরিবর্তন এবং তাদের কাছ থেকে কোনো প্রতিনিধির বিষয়ে আপনারা কিছু জানেন কিনা, সেই বিষয়ে একটু জানতে চাই। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে ছাত্র জনতার পক্ষ থেকে। এতক্ষণ আমি একটু আগে বলেছি বিভিন্ন অল অ্যাসপেক্ট অফ পিপল, রিক্সা চালক, প্রাইমারি স্কুল টিচার, সব এভরিওয়ান ডিমান্ড। তারপরে আপনার সংবাদ মাধ্যমের আপনার কি বলে ফ্রিডম অফ স্পিচ, অনেক কথা বলবে, বাট আপনি সুন্দর একটা প্রশ্ন বলছেন ছাত্র জনতার পক্ষ থেকে। আচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে যেটা, আমি নিজে আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আচ্ছা, ছাত্র জনতার পক্ষ থেকে যেটা খুব ভালোভাবে জানেন যে 9 দফা দাবি, তো এর 1 দফা পূরণ হয়েছে, 8টা এখনো মেইন দফা আছে। তার ভিতরে স্টুডেন্টস পলিটিক্স, লেজুর ভিত্তি যেটা, নট স্টুডেন্টস পলিটিক্স, লেজুর ভিত্তি যেটা, সেইটা হলো ব্যান করা। কারণ এটা হলো ব্যান করা। তারপরে ধরেন মনে করেন হলে বৈধ সিট দেয়া, তারপর মনে করেন শুধু প্রশাসনই চালাবে, হলে একটা ছায়া সংসদ বা ছাত্র সংসদ থাকবে। তারপরে আপনার মনে এই ধরনের যে বিষয় যেগুলো আছে, এইটা হলো মূল। দলীয় রাজনৈতিক সরকারের ব্যানারে কোনো রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, জামাত, এটা তো আপনারা অ্যাকসেপ্ট করেন না। ইট ইজ নট দ্য ডেফিনিশন অফ স্টুডেন্টস পলিটিক্স। স্টুডেন্টস পলিটিক্স উইল বি আ বডি অফ রিপ্রেজেন্টেশন দ্যাট উইল সার্ভ দ্য interests of students. That is student politics. To me, it is the definition of student politics. Not, they will not serve the interest of any political party. This is the final definition of mine. আচ্ছা, আরেকটা বিষয়, তারপরে হলো আপনার মনে করেন এই যে শহীদ পরিবারগুলোর সাথে দেখা করা, তাদের কম্পেনসেশন বা তাদের তো আর কোনো কম্পেনসেট করা যাবে না কোনো দিন, বাট ইউ নো দে আর দ্য হিরোজ অফ আওয়ার কান্ট্রি। আরও এরকম যে 8টা দাবি আছে, এরপরে যদি আমরা বাড়তি কোনো দাবি অ্যাড করি, দ্যাট উইল বি আ ডিফারেন্ট থিং, বাট আমাদের দেশের প্রয়োজনে হতে পারে। জি, দেশের প্রয়োজন। জি, আমি তো আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে একটি গান ছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি যে একে তো কোটার বাস, তার উপর প্রশ্ন ফাঁস, এটা কিভাবে আসলো বিষয়টা? আসলে যখন হচ্ছে শাহবাগে আমরা দীর্ঘক্ষণ অবস্থান করছিলাম আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন ওখানে দেখা গেল যে সবসময় স্লোগান দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন সেখানে কেউ কবিতা আবৃত্তি করছিল, কেউ গান গাচ্ছিল, কেউ দেশাত্মবোধক গান গাচ্ছিল, যে যেভাবে তার আবেগটাকে হচ্ছে যে সবার সামনে উপস্থাপন করতে পারছিল। তো আমারও মনে হয়েছিল যে আমি যদি দেশের কোনো প্রচলিত একটা গান দিয়ে এখন রিলেটেড হচ্ছে কোনো শব্দগুলো দিয়ে যদি আমি গানটা গাইতে পারি এবং সেটা যদি হচ্ছে যে সবাই মানে পছন্দ করে, তাহলে ভালোই হয়। এবং আমার মনে হয় যে সেই সময়টাকে আমি পাস করতে পারবো ওই টাইমে, যে সবাই বসে আছে, সবাইকে উদ্বুদ্ধ করা, প্রতিবাদী করে তোলার ক্ষেত্রে যে এই জিনিসগুলো কাজ করে। তো আমি সেখান থেকে চিন্তা করে আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিছু শব্দ নিয়ে আমি সেটাকে সাজিয়ে উপস্থাপন করেছি এবং যথেষ্ট রেসপন্স পেয়েছি। আমরা কি গানটা শুনতে পারি? সময় একেবারে শেষ, প্রোডিউসার বলছে শেষ করতে হবে। গানটা কি 2 লাইন শোনা যায়? শুনতে শুনতে শেষ করতে হবে। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই, আমাদের নাই কোনো ঠাঁই, যেন বৃথায় জীবনটাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই, কোটা প্রথার কবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। ধন্যবাদ। আমরাও চাই এই বাসা না থাকুক, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং আপনাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি, এই বাংলাদেশ অবশ্যই গঠিত হবে। আজকে যেহেতু ডক্টর ইউনূস এসেছেন, তিনি
শপথ নেবেন, এরপর হয়তো আমরা চেষ্টা করব এবং আমরা অবশ্যই আশা করছি যে আপনাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না এবং ছাত্র জনতা আমরা সবাই চাই একটি পরিবর্তন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আন্দোলন দুজন সমন্বয়ক আমাদের সাথে ছিলেন আজকের এই স্টুডিওতে, মিতু আক্তার এবং মোহাম্মদ আসিফ খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।